ম্যাকাইতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্টে কি হতে যাচ্ছে? আমার ধারণা এটা নিয়ে সারা পৃথিবী তো প্রচণ্ড রোমাঞ্চিত, প্রচণ্ড এক্সাইটেড, তারা খুব উত্তেজনা নিয়ে অপেক্ষা করতেছে। আমরা বাংলাদেশিরা একই সঙ্গে একটু শঙ্কিত। এই শঙ্কার মধ্যে কোনো খারাপ কিছু নাই। এই শঙ্কা হচ্ছে বুক ধুর ধুর করা। যে কোনো বড় কিছুর আগে ওই যে পেটের মধ্যে গুড় করে ওঠে না, বলে বাটারফ্লাই ইন দ্য স্টমাক, ওই বাটারফ্লাই। আমাদের প্রথম টেস্টটা যেহেতু আমরা দুর্দান্ত একটা জয় পাইছি, ওটাকে একটা অঘটন ছিল। আর সায়েন্স যাই বলুক, একটা তো মনের ভেতরে কাজ করে যে ব্যাপারটা আমরা সেকেন্ড টেস্টে ধরে রাখতে পারবো। তো ওই যে মাউন্ট মঙ্গানুইতে আমরা নিউজিল্যান্ডকে হারালাম, পরের টেস্টেই তো ইনিংসে হারলাম, ওরকম কিছু হবে না তো? নাকি আমরা অস্ট্রেলিয়াকে যা পৃথিবীর ইতিহাসে কেউ কোনো দিন করতে পারে নাই সেই তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে ফেলবো? নাকি আমরা এই ম্যাচটা ড্র করে সিরিজ জিতে ফিরবো? মানে কত রকম শঙ্কা, কত রকম সম্ভাবনা, কত রকম উত্তেজনা, কত রকম পেটের মধ্যে গুড় করা। এই পুরো ব্যাপারটার পেছনে আসলে আপনি যদি আবার নির্মোহভাবে ভাবেন, তাহলে দুটো ব্যাপার কাজ করবে যে এই শঙ্কা কেন, কেন এই ভয়টা। একটা হচ্ছে অস্ট্রেলিয়া এই ম্যাচে প্রচণ্ড শক্তভাবে ফিরে আসতে চাইবে, প্রচণ্ড শক্তভাবে সব কিছু ফিরাইয়া দিতে চাইবে। প্রতিটা উইকেট, প্রতিটা স্লেজিং, প্রতিটা রান, ডারউইনে যা তারা সাফার করছে তা ফিরাইয়া দিতে চাইবে। এই ম্যাচের শুধু জয় বের করে নিতে চাইবে না, বাংলাদেশকে বুঝায় দিতে চাইবে যে ডারউইন কাহাকে বলে, কত প্রকার কী কী। এই ব্যাপারটা একটা শঙ্কা আছে। আরেকটা হচ্ছে বাংলাদেশ দল ক্যারিড অ্যাওয়ে হয়ে যায় কিনা। হতেই পারে, এত বড় একটা সাফল্য, এত বড় একটা সাফল্য যা আমরা হজমই করে উঠতে পারতেছি না এতগুলো দিন যাওয়ার পরে, খেলোয়াড়রা ক্যারিড অ্যাওয়ে হতেই পারে। এই জায়গাটায় প্রচণ্ড একটা সেফগার্ড হয়ে দাঁড়াচ্ছেন আমাদের বস ফিল সিমন্স। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আজকে প্রেস কনফারেন্সে, বা ঠিক প্রেস কনফারেন্স না, প্রেস ব্রিফিংয়ে প্রেসের উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন সেখানে বলছেন যে আমরা জানি অস্ট্রেলিয়া ভয়ানক দৃঢ়ভাবে হার্ডার হয়ে চলে আসবে। তারা তাদের গেম বদলায় ফেলবে, গেম স্টাইল বদলায় ফেলবে, অ্যাপ্রোচ বদলায় ফেলবে, তারা আমাদের শেষ করে দিতে চাইবে। আমরা এটার জন্য প্রস্তুত আছি। সবচেয়ে বড় কথা, উনি একদম শেষ দিকে গিয়ে হাসতে হাসতে বলছেন যে আমি জানি বাংলাদেশিরা খুব ইমোশনাল, তারা সহজে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু আমি ওই লোকটা না, আমি একটু অন্যরকম, আমি সহজে বেঁচে যাই না। ফলে এটুকু বলতে পারি যে টিম ক্যারিড অ্যাওয়ে হবে না। আমরা সবাই পা মাটিতে রেখে স্থির আছি, আমরা প্রস্তুত আছি। ওকে, বস যখন প্রস্তুত থাকে তখন ভয়টা একটু কমে, শঙ্কাটা একটু কমে, ওই বুকের ধুকপুকানিটা একটু কমে। আজকে বস কি বলতেছেন, ফিল সিমন্স কি বলতেছেন সেটা একটু বলি। ফিল সিমন্সটা আসলে আমরা ঠিক যতটা সম্মান প্রাপ্য এই পৃথিবী কখনো এই লোকটাকে তার দেয় নাই, সেটা দিয়ে একটু শুরু করে একটু বলি যে বস এই ম্যাচটাকে কিভাবে দেখতেছেন, আমাদের কোচ এই ম্যাচটাকে কিভাবে দেখতেছেন। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, খেলোয়াড় এবং কোচ হিসাবে ফিল সিমন্স সম্ভবত পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় এবং কোচদের মধ্যে একজন। ওয়েস্ট ইন্ডিজের শেষ সোনালী প্রজন্মের যে দলটা, সেটার খেলোয়াড় ছিলেন তো, অলমোস্ট 1 দশক ওই দলের অলরাউন্ডার হিসাবে খেলে গেছেন। কিন্তু বলেন তো, খেলোয়াড় হিসাবে আমরা কয়জন নাম মনে করতে পারি? ডাইহার্ড ক্যারিবিয়ান ফ্যান ছাড়া, ওয়েস্ট ইন্ডিজ দলের ফ্যান ছাড়া মনে করাই তো কঠিন যে 1 দশক ধরে এই অলরাউন্ডারটা ওয়েস্ট ইন্ডিজ দলে খেলে গেছে, তাও কোন দলটায়? ওই যে 80s শেষ থেকে 90s শেষ পর্যন্ত, মানে শেষ যেটা সোনালী প্রজন্ম ওয়েস্ট ইন্ডিজের, সেই দলটায় খেলে গেছে। কিন্তু সেইভাবে আমরা মনে করতে পারি না। ওই ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেন্স থেকে শুরু করে লারা, চন্দরপাল, ওয়ালস, অ্যামব্রোস, এদের ভিড়ে না কখনো ফিল সিমন্সকে এভাবে চোখেই পড়ে নাই। আবার দেখেন, লোকটা একটা বিশ্বকাপ জিতছে কোচ হিসাবে, টি-20 বিশ্বকাপ। কখনো কোচ হিসাবে খুব বেশি শোনেন যে বিশ্বকাপ জয়ী কোচ, এই বিশেষণটা তার নামের আগে? ওই গেইল, স্যামি, এমনকি বদ্রি বা এদের কথাও, সুনীল নারিন, স্যামুয়েলস, এদের কথাও আপনি শুনবেন, কিন্তু লোকটা যে পেছনে ছিল এই লোকটার নাম খুব একটা শুনবেন না, ফিল সিমন্স। সে চিরটা কাল এই লো প্রোফাইল মেনটেন করে গেছে এবং এই বিহাইন্ড দ্য সিন থেকে গেছে। এই বাংলাদেশ দল যে উত্থান পর্বটার গল্প আমরা করি, এই উত্থান পর্বের কিন্তু বড় নায়ক পেছনে সে। কয়বার বলি, এই যে এতগুলো কন্টেন্ট করছি, আলাদা করে ফিল সিমন্সকে নিয়ে একটা কন্টেন্ট করা উচিত ছিল না?
কতবার ভাবছি করি, ওকে তার চেয়ে বড় কিছু আকর্ষণীয় কিছু সেলেবেল কিছু ভিউয়েবল কিছু যেটাতে ক্লিক বেশি হবে সেটা সামনে চলে আসছে, ফিল সিমন্স পেছনে চলে গেছে। ফিল সিমন্সকে নিয়ে বেশি কথা বলার দরকার নাই, এরকম একটা ফিল নিয়েই আমরা আছি। অথচ দেখেন এই লোকটা আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা পাকিস্তানে দুবার হোয়াইট ওয়াশ করলাম, দেশের মাটিতে কি না করলাম ওয়ানডে সিরিজে, বড় বড় দলের বিপক্ষে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলাম, আর এই যে মহাকীর্তিত করলাম সেই তুলনায় তো তার নামই আসে না কোথাও। ওই এপিতে একটা দুটো ছবি কোথাও একটু ছোট্ট করে কোচের প্রতিক্রিয়া, এর বেশি না। আমি আসলে ফিল সিমন্সের এই ক্যারেক্টারাইজেশনটা প্রথম বুঝতে পারছিলাম ইয়ান বিশপের 2010 সালের একটা লেখা পড়ে। ইয়ান বিশপ বলা যায় যে ফিল সিমন্সের চেয়ে অনেক বড় তারকা ছিলেন তার সময়েই ওই দলে। খেলোয়াড় হিসাবে বড় তারকা ছিলেন, ব্রডকাস্টার হিসাবেও বেশ বড় তারকা বিশপ। তার অ্যানালিসিস, তার গমগমে কমেন্ট্রি এগুলো তো আমাদের টানে। খেলোয়াড় হিসাবে তো তারকা ছিলেনই। এই বাংলাদেশ যখন জিতলো তখন তিনি ইনস্টাগ্রামে একটা পোস্ট করছেন, টুইটারে একটা পোস্ট করছেন, ওখানে লিখছেন দিস ইজ মাই বিগ ব্রাদার। সঙ্গে সঙ্গে আমার ওই পুরনো লেখাটা মনে পড়ে গেল যে তাই তো বিশপের আইডল ফিল সিমন্স, বিশপ আর ফিল সিমন্স একই দেশের লোক, ওয়েস্ট ইন্ডিজের ভেতরে ওনারা হচ্ছে ত্রিনিদাদের মানুষ। এবং বিশপ মোটামুটি তার কৈশোর থেকে বড় হয়ে উঠছেন তার এই হিরোরে দেখে, সামান্য বছর 4-5 বড়, কিন্তু ও বিশপ যখন টিনেজ তখন নিয়ে ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের নেক্সট তারকা হিসেবে বিবেচিত। এরপরে তো দুজন অলমোস্ট পুরোটা ক্যারিয়ার ওয়েস্ট ইন্ডিজ দলে একসঙ্গে খেলছেন। সতীর্থ ছিলেন 4-5 বছরের বড়, কিন্তু একসঙ্গে পুরোটা সময় খেলছেন, ফলে বিগ ব্রাদার না বলে বন্ধু বলতেই পারতেন না। তিনি ওই ছোটবেলাটা বলেন নাই, ওই যে কৈশোরে দেখা সেই তারকা, সামান্য 4-5 বছরের বড় ব্যাপারও কিন্তু কৈশোরে অনেক বড় ব্যাপার, বিগ ব্রাদার, ওই বিগ ব্রাদারটা বলেন নাই। ওটা 2010 সালের ওই লেখাটায় ক্রিকইনফোতে একটা লেখায় বিশপ লিখতেছিলেন যে কেন সে আমার আইডল। সে তো আসলে তার মান অনুযায়ী তারকা খ্যাতি পায় নাই, ওই সেলিব্রেশনটা পায় নাই কখনো, কিন্তু কেন সে কতগুলো বৈশিষ্ট্যের কথা বলছে, হার্ড ওয়ার্ক করা, গ্রাউন্ডে পা রাখা, হাম্বল থাকা, সবচেয়ে বড় কথা খুব দৃঢ়চেতা। সে জানে যে কিভাবে কঠিন মুহূর্তে এবং ভালো মুহূর্তে শক্ত থাকতে হয়। এই জিনিসটা বিশপ বলতেছেন, শুধু আমি না, আমাদের ওয়েস্ট ইন্ডিজ দলে সম্ভবত অনেকেই আমরা শিখছি এই ফিলের কাছ থেকে, এই বিগ ব্রাদারের কাছ থেকে। সে পিপ বলে ডাকে, ওই লেখাটায় দেখছি পিপ বলে ডাকতেছে, যে পিপের কাছ থেকে আমরা এই জিনিসগুলো শিখছি, যে ভালো সময় খারাপ সময় সবসময় মাটিতে পা রেখে মুখটা শক্ত করে জয়ের দিকে আগায় যেতে হবে। ওই জিনিসটা আজকে ফিল সিমন্স বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন। এই যে ভালো সময় খারাপ সময় বাংলাদেশ দলটাকে শক্ত হয়ে তিনি ক্যারি করে নিয়ে যাচ্ছেন। আমরা সমালোচনাও করছি যে বাংলাদেশ সুপার ওভার খেলতেছে, ফিল সিমন্সের মধ্যে সেই উত্তেজনা নাই, তিনি মাঠের পাশে এসে পায়চারি করতেছেন না, উত্তেজনা দেখাচ্ছেন না, তিনি নির্লিপ্তভাবে বসে আছেন, প্রায় সময় ডাগ আউটে নির্লিপ্তভাবে বসে থাকেন, মনে হয় যে তার কিছু যায় আসতেছে না। কিন্তু এখন বুঝি ওটাই তার ক্যারেক্টার, ওই দৃঢ়তা, ওই ক্যারিড হয়ে না যাওয়া, ওই ভালো মন্দ সবসময় জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারা এবং নেক্সট ধাপের জন্য রেডি হতে পারা, ওটাই ফিল সিমন্স। দেখেন আজকে যে কথাগুলো বললেন উনি, সেটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। উনি প্রথমেই বলতেছেন যে আমরা সবাই জানি, আমি পুরো টিমকে বারবার বলছি, আমাদের টিমের সবাই জানে যে আগামী টেস্টে অস্ট্রেলিয়া তার ইতিহাসের সবচেয়ে হার্ডার চ্যালেঞ্জ নিয়ে আসার চেষ্টা করবে। তারা আমাদের গুড়ায় দিতে চাইবে কোনো সন্দেহ ছাড়া। তারা তাদের গেম চেঞ্জ করবে, গেমের স্টাইল চেঞ্জ করবে, তারা তাদের খেলোয়াড় চেঞ্জ করবে, তারা তাদের গেম অ্যাপ্রোচ চেঞ্জ করবে, তারা আচরণে, বলে, ব্যাটে সব কিছুতে আমাদের গুড়ায় দিতে চাইবে। আসলেই তাই, অস্ট্রেলিয়া আগামী ম্যাচটায় ওই যেটা শুরুতেই বললাম, চেষ্টা করবে প্রতিটা বিন্দু বাংলাদেশকে ফিরায় দিতে। অস্ট্রেলিয়া তো সেই দল, যে দল আপনি যদি স্লেজিং করেন খুব মজা পায়। স্লেজিং করছে না, আসো আমিও করি, একটু নিয়ে দেখো। আমি ওই যে রানা যখন বাংলাদেশে ওদের স্লেজিং করলো তখন বলছিলাম যে ওয়েলকামের জন্য রেডি থাকেন রানা। তো দুর্ভাগ্য যে রানা এরকম একটা রোমাঞ্চকর সময়ে এই জায়গায় নাই। কি যে জমতো, ওরা রানারে চেষ্টা করতো, আর এরকম একটা ম্যাচ হারার পরে রানা যে ওদের কি দিত, যাই হোক যারা আছে তারাও দিবে। আই হোপ যে বাংলাদেশও দিবে। এখন কি বলতেছেন ফিল সিমন্স, যে এটার জন্য আমরা শুধু মানসিকভাবে রেডি থাকলে হবে না, আমাদের অন্তত এটুকু নিশ্চিত করতে হবে যে আমরা আগের টেস্টে যা খেলছি কমপক্ষে, একেবারে কমপক্ষে ওটা সমান পারফর্ম করা,
একেবারে কমপক্ষে। সেটা করলেও আমরা ওদের হারাতে পারবো সে সম্ভাবনা খুব কম। কারণ ওরা তো বললাম যে অনেক হার্ডার হয়ে আসবে, অনেক বড় শক্তি হয়ে আসবে এই টেস্টে, অনেক বেশি দেখাবে, তাহলে হবে না। যদি আগের টেস্টে ঠিক সমান পারফর্ম করে হয়তো আমরা মান সম্মান রক্ষা করতে পারবো, লড়াই করতে পারবো, কিন্তু ওদের হারাতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা পুরো দল জানি আমাদের 1% হলেও খেলার মান বাড়াতে হবে। প্রত্যেকটা খেলোয়াড় যে যা করছে ওখান থেকে পুরো টিম হিসাবে আমাদের 1% হলেও আগায় পারফর্ম করতে হবে। সেটা যদি করতে না পারি আমরা দাঁড়াতে পারবো না। আমরা ঠিক আগের ম্যাচে সমান পারফর্ম করেও এই ম্যাচে জিততে তো পারবোই না, লড়াইও করতে পারবো না। যখন আপনার দলের প্রধান, আমি যাকে বলতেছি বস, তিনি এই উপলব্ধিটা করেন, বোঝা যায় যে পুরো দলকে তিনি এই বোধটা ছড়াইতে পারছেন যে কোনোভাবে কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবে এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা জিতে গেছি। সে বারবার বলতেছে আমরা কিন্তু অস্ট্রেলিয়ায় একটা টেস্ট জিততে আসি নাই, আমরা 2টা ম্যাচ খেলতে আসছি। এইটা মাথায় রাখাটা খুব জরুরি। আমাদের সেকেন্ড ম্যাচ আছে, ফলে দল যে ক্যারিড হবে না এর অনেকটাই দায়িত্ব তিনি গ্রহণ করতেছেন। এখন শুধু গ্রহণ করলে তো হবে না, আসলে দলের কি অবস্থা সেটাও উনি বলছেন যে আমরা যদিও আমাদের একটা হেকটিক সফর গেছে, আমরা ডারউইন থেকে যে ম্যাকাইতে আসছি এটা আসলে খুব অমানবিক একটা সফর হয়েছে, যে কোনোভাবে হোক। আসলে পূর্ব পরিকল্পিত সফর তো আগে থেকে শিডিউল করা ছিল। হয়তো বাংলাদেশ এত ভালো করবে জানলে ক্রিকেট অস্ট্রেলিয়া আর একটু বেটারভাবে এখানে আনার ব্যবস্থা করতো। আসলে তো 4-5 ঘন্টার পথ ফ্লাইটে, ওটা 14 ঘন্টা লাগছে। 11 ঘন্টা ছিল মূল শিডিউল, পরে বাড়তি একটা স্টপ ওভারে আরও কয়েক ঘন্টা লাগছে। বাংলাদেশ দল খুব এক্সস্টেড অবস্থায় আসছে, ফলে গতকালকে তারা প্র্যাকটিসই করতে পারে নাই। আজকে প্রথম প্র্যাকটিসে নামছে, কিন্তু ফিল সিমন্স এটা নিশ্চিত করছেন যে প্রত্যেকটা খেলোয়াড়কে, আমি ওই জিনিসটা দেখতেছি যে 54-এ অল আউট হওয়ার পরেও তারা ওই প্র্যাকটিস ম্যাচে 54-এ অল আউট হওয়ার পরেও যে কমিটমেন্ট দেখাচ্ছে প্র্যাকটিসে, এই ম্যাচে এই রেজাল্টের পরেও সেই কমিটমেন্টটা দেখাচ্ছে প্র্যাকটিসে। আমি এইটাই দেখতে চাইছি। প্র্যাকটিসে রাতারাতি তো আর সে নিজেকে বদলায়ও ফেলবে না, নতুন কিছুও করবে না। প্র্যাকটিসে সে তার প্রসেসটা ফলো করবে। আমি দেখতে চাইছি যে তারা এই জয়ের পরে প্রথম প্র্যাকটিস সেশনে কমিটমেন্টটা কেমন শো করে। তো উনি সেটা বলছেন যে আমরা যেদিন 54-এ অল আউট হয়েছি তারপরেও আমি ছেলেদের ভিতরে কমিটমেন্ট দেখছি বলেই ওই রেজাল্টটা আসছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঠিক সেই কমিটমেন্টটাই আমি দেখতে পাচ্ছি এই জয়ের পরেও। ফলে আমাকে এটা ভরসা দিচ্ছে যে ওরাও কমপ্লেসেন্ট হচ্ছেন না, ওরাও বেশি যাচ্ছেন না, আত্মতৃপ্তিতে ভুগতেছে না। এটা খুব ভালো কথা। এখন আমাদের টিমে চেঞ্জ আসবে কিনা এরকম কিছু কথাবার্তা আসছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে অনেকেই মনে করতেছেন যে পেস বোলিংয়ে একটা চেঞ্জ আসতে পারে, অ্যাটলিস্ট একজন অ্যাড হইতে পারে, শরীফুল অ্যাড হইতে পারে। সেটা বহুবিধভাবে ভাবতেছে বহুজন। কেউ ভাবতেছে যে এবাদতকে ড্রপ করা হবে, কেউ ভাবতেছে তাসকিনকে ড্রপ করা হবে বা রেস্ট দেওয়া হবে, যেভাবেই ভাবেন না কেন। কেউ আবার ভাবতেছেন যে যেহেতু ম্যাকার উইকেট অলমোস্ট গ্যাবা, টনি হেমিং বারবার বলতেছেন, আমরা এগুলো কালকে আলোচনা করব যে ম্যাকাইতে ক্রিকেটটা কেমন হতে পারে, ওই লোকেদের কাছে শুনে মিলে আলোচনা করব, নিজে তো আর বুঝি না। যেহেতু অলমোস্ট গ্যাবা, সেক্ষেত্রে কি আমরা এক্সট্রা স্পিনার ছেটে ফেলে, মানে তাইজুলকে ছেটে ফেলে 4 পেসারে যাবো কিনা, নানা রকম কথাবার্তা চারিদিকে আছে। মোটমাট শরীফুলকে সবাই একাদশে দেখতে চায়, ওদিকে সম্মুখে অনেকে একাদশে দেখতে চায় যে না একটু ব্যাটিংটা লম্বা করা হোক, তাইজুলের বদলে সম্মুখে ঢোকানো হোক। দুটো ব্যাপারই উনি অ্যাকনলেজ করছেন যেগুলো বিবেচনা আছে, এবং শরীফুলের ব্যাপারটা সিরিয়াসলি বিবেচনা আছে, কারণ শরীফুল বাড়তি কিছু অফার করতে পারবে এই উইকেটে, সেটা উনিও বোঝেন। কিন্তু উনি বলছেন যে আমি একটু ওই স্কুলের মানুষ যে স্কুলে আমরাই উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙতে চাই না। ফলে এটা নিয়ে আমি আসলে এখনও কোনো কল নেই নাই, এটা আমরা আলাপ আলোচনা করব, শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করব টিম কম্বিনেশনটা কি দাঁড়ায়। একই সঙ্গে এটাও আমাদের মাথায় রাখতে হবে দলে কিন্তু দুটো ইনজুরি কনসার্ন আছে। মুশফিক আজকেই তার আঙ্গুলে একটা ব্লো লাগছে, সে বেশ কষ্ট পাইছে, পরে অবশ্য ব্যাট করছে। আর তানজিদ তামিমের ঘাড়ে স্টিফনেস আছে, যে কারণে সে প্র্যাকটিস করতে পারে নাই। ফলে ইনজুরি কনসার্নগুলো নিশ্চয়ই তার মাথায় কাজ করতেছে। একাদশ এখনই ঠিক করে ফেলার কথা না, আগামীকালকে হয়তো শেষ বিকেলে গিয়ে একাদশের ব্যাপারে উনি একটা সিদ্ধান্ত নেবেন। শেষ বেলায় একটা দারুণ কথা তার কাছে শুনে আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা জাতি হিসাবে আসলে আবেগপ্রবণ, তাদের নিজেদেরকে সামলায় রাখতে কষ্ট হয়। আমি ওরকম না, আমি পা মাটিতে রাখতে জানি, আমি পরিস্থিতি কন্ট্রোল করতে জানি, আমি আবেগ কন্ট্রোল করতে জানি। যদিও এই কথাটা ফিল সিমন্সের, আমি একটু সামনাসামনি থাকলে ফিলকে একটু খোঁচা দিতাম যে বাংলাদেশিরা যতটা আবেগপ্রবণ, ক্যারিবিয়ানরা তার চেয়ে 10 গুণ বেশি আবেগপ্রবণ।
ওই কারণেই তো ক্যারিবিয়ানদের আমার সবাইরে বড় ভাই মনে হয়। কিন্তু আপনি একটু অন্যরকম। আপনি অন্যরকম বলেই তো আপনি ইয়ান বিশপের আইডল। আপনি অন্যরকম বলেই তো আপনি ব্রায়ান লারাদের ওই টিমে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিলেন, যা বাইরের পৃথিবীর লোক জানে না, কিন্তু তারা সবাই জানতো যে এই টিমটাকে শক্ত রাখায় আপনি বড় একটা ভূমিকা রাখতেন। আপনি ঠিক ৮-১০টা ক্যারিবীয়দের মতো উন্মাতাল হয়ে যান না, ওই গেইল ওয়ালসদের মতো পুরোপুরি উন্মাদনায় ভেসে যান না। আপনি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারেন। এই কারণেই আপনি বিগ ব্রাদার, এই কারণেই আপনি বিগ বস। আশা করি বিগ বসের এই যে মাইন্ড সেটআপটা, এটা ২৪ ঘন্টা আগে হলেও পুরো দল পুরোপুরি অ্যাবজর্ব করতে পারবে। আমি বলি না যে ওই জয়ের পর থেকে পুরোটা সময় পরের ম্যাচ নিয়ে স্ট্রিপ হয়ে থাকো, বা ম্যাচের আগে পুরো টিম স্ট্রিপ হয়ে যাক, এটা কোনোভাবেই বলি না। একটু আনন্দেই থাক, একটু উপভোগই করুক। উপভোগ না করলে আবার বেটারটা খেলতে পারবে না কোনোভাবেই। এই যে সংখ্যা আমরা করতেছি, এগুলাতে আবার যদি দল আড়ষ্ট হয়ে যায়, উল্টে আবার ৩ নাম্বার সংখ্যার ব্যাপারটা তৈরি হবে। আগে তো শুধু বলছি যে অস্ট্রেলিয়ানরা বা শক্তভাবে আসবে, আমরা ক্যারিড অ্যাওয়ে হতে পারি। এটাও হতে পারে যে আমরা অতিরিক্ত শঙ্কিত হয়ে ভেঙে পড়লাম, গোটায় গেলাম। সেটাও যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আই হোপ যে এই ব্যালেন্সটা হবে। আমি খুব আশা করতেছি যে শান্ত তার টিমকে চাঙ্গা রাখতে পারবে, উপভোগ করাইতে পারবে, আর বিগ বস ওই পাটা মাটিতে রাখাইতে পারবেন ছেলেদের। এই দুটোর কম্বিনেশন হলে কি একটা জানি হয়ে যাবে, কি একটা জানি হয়ে যাবে। ওই যে সবাই বলতেছে ১১৯ বছরের ইতিহাস, ১১৯ বছরের ইতিহাস বদলা যাবে, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। ওকে, লেটস সি। আমরা ওয়েট করি দলটা কি করে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।